অমর একুশের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শুধু একটা দিনেই নয়, প্রতিদিন বাংলা ভাষার সঠিক চর্চা চালু রাখার আহ্বান নতুন প্রজন্মের। রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী, বললেন গভর্নর। দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী করার উদ্যোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি। শুরুতেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সরকারের উপদেষ্টা পরিষদ, তিন বাহিনীর প্রধান ও বিদেশি কূটনীতিকরা। মেহেদী হাসানের রিপোর্ট। কম জাতি মাতৃভাষা রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 52-র 21শে ফেব্রুয়ারি সেই কাজটি করেছিল বাঙালি জাতি। তাই তো 21শে ফেব্রুয়ারি এলেই রাজধানীর সব রাজপথ যেন মিলিত হয় শহীদ মিনারে। সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘড়ির কাঁটায় 12টা 1 বাজতেই শুরু হয় 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর তিন বাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধার্ঘ্য অর্পণে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, শহীদ মিনারের এই মুহূর্তের সবশেষ অবস্থা আমাদের জানান। স্নিগ্ধা, আসলে আপনি জানেন যে মেহেদী হাসানের যে রিপোর্টটি আমরা দেখছিলাম, সেখানে আসলে সবকিছু বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদনের পর আসলে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সব শ্রেণী পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ, বিভিন্ন বয়সী মানুষও আমরা দেখছি তারা শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা শহীদদের প্রতি। তারা সবাই একটি কথাই বলছেন যে 52-র ভাষা আন্দোলন আসলে এই প্রজন্ম দেখেনি, কিন্তু 24-এর আন্দোলন তারা দেখেছে। 24-এর সেই আন্দোলনের প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এই আজকের দিনে তারা জানাতে এসেছেন এবং শিশুদেরকেও তারা নিয়ে এসেছেন যেন শিশুরা এই চেতনাটা ধারণ করতে পারে। এবং এখানে আমরা দেখছি যে সব ঢল নেমেছে রীতিমতো প্রতি বছরের মতোই বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এর আগেও অন্যান্য রাজনৈতিক দল তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আসলে যে বিষয় ভাষা শহীদদের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, এটি তো আসলে জাতিগতভাবেই আমাদের ভিতরে রয়েছে। সেই জায়গাটিকে এই তরুণ প্রজন্ম আসলে অনুভব করে এবং তার সাথে যেটি বললাম 24-এর আন্দোলন, 24-এ যারা মাঠে আন্দোলন করেছেন সেই তরুণ প্রজন্ম আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং তারা বলছেন যে শহীদদের চেতনা এবং যে বিগত যে ফ্যাসিস্ট সরকার তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ, যে জ্বলে ওঠা তরুণরা, সেই তরুণদের আজকে যে একতা, আজকে যে শ্রদ্ধা, সেটি আসলে চির অমলিন হয়ে থাকবে। আসলে স্নিগ্ধা, এই শ্রদ্ধা নিবেদন পর্ব সারা রাত ভর চলবে
এবং শহীদ মিনার উন্মুক্ত থাকবে, কারণ প্রভাত ফেরি আছে, সেটি নিশ্চয়ই সেই সময়েও আমরা দেখতে পারবো যে হাজারো মানুষের ঢল এই কেন্দ্রীয় শহীদ মিনারে থাকবে। তো এই ছিল আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে আমার কাছে থাকা সর্বশেষ। প্রণব, ধন্যবাদ আপনাকে। মাতৃভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টাকে পরাজিত করে বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা এই মধুর ভাষা এখনও আদরের ও ভালোবাসার বর্তমান প্রজন্মের কাছে। 21শে ফেব্রুয়ারিতেই শুধু একদিনে এই ভাষার প্রাপ্তি উদযাপন সীমাবদ্ধ না রাখার কথা বলছেন তরুণরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ওরা চেয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নিতে, চেয়েছিল এ ভাষাকেই মুছে ফেলতে, কিন্তু পারেনি। সালাম, বরকত, জব্বারের মতো তরুণদের আত্মত্যাগের বিনিময়ে আজ বিশ্ব দরবারে মর্যাদার আসনে বাঙালির মাতৃভাষা বাংলা ভাষা। মায়ের থেকে শেখা এ ভাষাতেই চলে চায়ের কাপে বন্ধুদের নিয়ে আড্ডা, আছে প্রেম, আছে ভালোবাসা। 52তে যে ভাষা পেতে দিতে হয়েছে প্রাণ, ঝরাতে হয়েছে রক্ত, 2025-এ এসে কি ভাবনা সে ভাষাকে ঘিরে বাংলার তরুণদের, তাদের কতটা আপন সে ভাষা। বড় একটা কোনো প্রোগ্রাম হচ্ছে, ওইখানে আমরা ইংলিশে উপস্থাপন করছি, ওইখানে আমরা বাংলায় করতে পারি। ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, ওই ভাষায় কথা বলি, কিন্তু তাও আমার মনের ভাবটাই বাংলা ভাষায় প্রকাশিত হয়। আমরা আমাদের মায়ের কাছ থেকে ভাষাটা শিখেছি, আর তাছাড়া ছোটকাল থেকে এই ভাষা শিখেই বড় হয়েছি। যেভাবে বেড়েছে বিদেশি ভাষা চর্চা, সেভাবেই কি বাংলার প্রতি বেড়েছে অসীম শ্রদ্ধা? জানতে চাইলে এ প্রজন্মের তরুণরা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নির্ভীকতার যে সঞ্চার হয়েছিল, তার মূলে ছিল 52 ভাষা আন্দোলনের চিরায়ত গল্প। সব ক্ষেত্রেই আমাদের ভাষার জন্য ভালোবাসা দিতে হবে, ভাষার প্রাধান্যটা দিতে হবে। জুলাই বিপ্লবের কথা যদি আমরা বলি, তখন আমাদের এই ভাষার কিন্তু অনুপ্রেরণা আমরা পেয়েছি, বা ভাষা শহীদের অনুপ্রেরণা আমরা পেয়েছি। আন্তর্জাতিক ভাষা হিসেবে আমাদের ইংলিশটা শেখা উচিত, কিন্তু আমি সবসময় বাংলাটাকে প্রেফার করব। ইংরেজি ভাষা চর্চার মাঝেও বাংলায় উচ্চশিক্ষার জন্য গবেষণাপত্র তৈরি করার উপর গুরুত্ব দিলেন এই শিক্ষক। ব্যাংকগুলোর ভাষা সম্পূর্ণভাবে বাংলা হতো, যদি আমাদের দাপ্তরিক যে ভাষাগুলো, যেটাকে প্রাইভেট সেক্টর বলা হচ্ছে, সেই সবের যে চাকরিগুলো, সেগুলোকে যদি আমরা বাংলায় নিয়ে যেতে পারতাম, তাহলে ছেলেমেয়েরা বাংলা পড়তো। সবখানে বাংলার চর্চা বাড়ানোর কথা বললেন এই শিক্ষকও। একটা রাষ্ট্রীয় উদ্যোগ এবং এর সাথে সাথে প্রাতিষ্ঠানিক উদ্যোগ, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলা একাডেমি চেষ্টা করছে, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চেষ্টা করছে, এবং এর সাথে আমাদেরকে কিন্তু সরকারেরও একটা পদক্ষেপ আনা দরকার। শুধু একটা দিনেই নয়, প্রতিদিন বাংলা ভাষার সঠিক চর্চার কথা বলছে আগামী প্রজন্ম। নাহিদ সিরাজি নিম্মি, 21শে টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2025 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জাতীয় নারী ফুটবল দল সহ 21শে পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। মাননীয় প্রধান উপদেষ্টা, এবছর 14 ব্যক্তি নারী ফুটবল দলকে ভূষিত করা হয়েছিল 21শে পদকে। সেই পদক দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এভাবে সম্মানিত হতে পেরে নিজেদের অনুভূতির কথা জানান পদকপ্রাপ্তরা। 1971 সালে মাত্র 17 বছরের এক অসুখী তরুণের এই যে দীর্ঘ যাত্রা, লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত, এটা নাটকের চাইতে, উপন্যাসের চাইতে অধিক বড়। বিভিন্ন সরকার যখন ছিল, তাদের গঠনমূলক সমালোচনা করেছি, এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি, এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি।
পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 52 21 ফেব্রুয়ারি আজও আমাদের প্রেরণার উৎস। 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার গান প্রবাহ 21 ফেব্রুয়ারি। 24-এ যে তারুণ্য নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই তারুণ্য নতুন পৃথিবীর স্বপ্ন দেখে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এবারের 21 পদক বিভিন্ন ক্ষেত্রে জাতির কৃতি সন্তানদের আরও উৎসাহ যোগাবে বলেও মত ডক্টর ইউনূসের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিজস্ব সক্ষমতায় রিজার্ভের সুযোগ এখন ঊর্ধ্বমুখী, তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও কিছুটা সময় প্রয়োজন, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানিক শিকদারের রিপোর্ট। আমাদের বাংলাদেশি নাগরিক ইউকেতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে সেমিনার। আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ও ব্যাংক খাতের বিশেষজ্ঞরা। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রিজার্ভ বৃদ্ধির উপায়সহ ভঙ্গুর অর্থনীতি চাঙ্গা করতে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ দেন তারা। আমার প্রাইভেট সেক্টরের জন্য আমার লোন নিতে হবে, আমার সরকারের জন্য লোন নিতে হবে, কোনোটাই আমি সামাল দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমি আমার এনবিআর এর সংস্কার ভালোভাবে না করে আমার এই রেভিনিউ জিডিপি এটা বাড়াবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রিজার্ভের নিম্নমুখী প্রবণতা এখন নেই। ব্যাংকিং খাতকে ঢেলে সাজাতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। আমাদের যে রিজার্ভের পতন সেটা তো এখন আর নাই, সেটা তো এখন একটু একটু হলে বাড়ছে। লিকুইডেশন বলি, মার্জার বলি, নিউ ইনভেস্টমেন্ট বলি, নতুন ইনভেস্টর বাড়ি থেকে আনা হোক, সব রকমের অপশনকে রেখেই ব্যাংক রেজলিউশনের পরিকল্পনা আছে। এবার রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না বলেও আশাবাদ জানান গভর্নর। অক্টোবর ডিসেম্বরে প্রত্যেকটা আইটেম 20% বেশি বেড়েছে ইম্পোর্ট। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অস্ত্র ঠেকিয়ে রাজধানীর উত্তরায় যাত্রীবাহী বাসে গণছিনতাইয়ের অভিযোগ এনেছেন এক নারী। তার দেয়া সেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে চলছে তোলপাড়। পুলিশ বলছে, ফেসবুকে দেয়া ওই নারীর অভিযোগের বিষয়ে তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত সত্যতা পাওয়া যায়নি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বুধবার নাফিসা নামের এক নারীর ফেসবুক স্ট্যাটাস অবিকল তুলে ধরেন আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তি, যেখানে বলা হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য বাসে ওঠেন ওই নারী। এরপর কয়েক ব্যক্তি বাসে উঠে ধারালো অস্ত্র দেখিয়ে বেশ কয়েকজনের মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তবে হাউস বিল্ডিং এলাকায় সরজমিনে গিয়ে স্থানীয় পথচারী, গণপরিবহন শ্রমিক আর প্রতিদিন ওই পথে চলাচলকারীদের সঙ্গে কথা হয় 21-এর। তারা কেউ এই ঘটনা জানেন না। কালকে এদিকে কোনো আপনাদের পরিবহনে কোনো ছিনতাই হয়েছে বলতে পারেন? তবে এখানে প্রায় ছিনতাই হয় বলে জানালেন তারা। বাসের ভিতরে মোবাইল টোবাইল ছিনতাই করে নিয়ে যাচ্ছে, গলার চেন ছিঁড়ে নিয়ে যাওয়া হয়, কানের জিনিস ছিঁড়ে নেওয়া হলো। আমাদের মাঝে অনেকটা আতঙ্ক থাকে যে আমরা ছিনতাইয়ের শিকার হই কিনা। ওই স্ট্যাটাসের সূত্র ধরে ফোনে কথা হয় ওই নারীর সঙ্গে। তিনি জানান, হাউস বিল্ডিং এলাকায় ভিক্টর পরিবহনে অস্ত্র ঠেকিয়ে গণছিনতাইয়ের ঘটনা ঘটে চোখের পলকে। আর এই তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি একরকম চাপে পড়েছেন। প্রচার না করলেও তার এই বক্তব্যটি 21-এর কাছে সংরক্ষণ আছে। এদিকে উত্তরা পূর্ব থানা পুলিশ বলছে, এই অভিযোগের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাসের সংশ্লিষ্ট যারা জড়িত তাদের সাথে যোগাযোগ করি এবং আমরা নিজেরা মাঠ পর্যায়ে চেষ্টা করি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করি এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। এখন পর্যন্ত এরকম কোনো ঘটনার সঠিকতা পাওয়া যায় নাই, কিন্তু চেষ্টা অব্যাহত আছে। সব অপরাধের বিরুদ্ধে দিনে দিনে শক্ত অবস্থানে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সেই বিষয়টা আসলে আমরা খতিয়ে দেখছি। এই ঘটনার যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সব ছিনতাই, চাঁদাবাজি সব প্রতিরোধের জন্য আমরা নানা রকম পদক্ষেপ গ্রহণ করছি। শুধু উত্তরা এলাকাতে গতকাল 17 জনকে গ্রেফতার করেছি। এই স্ট্যাটাস ঘিরে আলোচনা এখন মানুষের মুখে মুখে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি, নেতাকর্মীরা যেন ধৈর্য না হারান। কুমিল্লা জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে বিএনপির এই জনসভা। ১৬ বছর পর মুক্ত পরিবেশে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে নির্বাচন দিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন। আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম, তো হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান। আপনাকেও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। এর আগে সকাল থেকে লাকসাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা থেকে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম ও আশপাশের রাস্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এছাড়াও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ২৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এবার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত, এনটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বাদল, মেসার্স শুভ্র স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও পরিচালক মোহাম্মদ আবু তালহাকে সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক জানান, আতিউর রহমান এবং তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এনটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করে। পরস্পর যোগসাজশী, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন কর্পোরেট শাখা থেকে টাকা আত্মসাতের অপরাধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাবনা ৫ আসনের এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্সের বিরুদ্ধে ৯ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও ৩৯টি ব্যাংক হিসেবে মোট ৪২৫ কোটি টাকার বেশি অবৈধ লেনদেন করায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। গোলাম ফারুক খন্দকার প্রিন্স মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা ও ২ মেয়ে ফারহিন রিশতা এবং তাহসিন রাইসার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুদক। ১১,৩৪,৫০,০০০ টাকার উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অমর ২১-এর প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শুধু একটা দিনেই নয়, প্রতিদিন বাংলা ভাষার সঠিক চর্চা চালু রাখার আহ্বান নতুন প্রজন্মের। রিজার্ভের সূচক ঊর্ধ্বমুখী, বললেন গভর্নর। দুর্বল ব্যাংকগুলো শক্তিশালী করার উদ্যোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।